হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডেলি একাডেমি। তো বন্ধুরা, আজকে আমরা আগের দিন আমরা অ্যাভারেজে 10টি প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে বাকি 10টি যে প্রবলেম রয়েছে সেই 10টি প্রবলেম আজকে সলভ করব। ঠিক আছে? আর এই প্রবলেমগুলি তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে হেল্পফুল হয়ে থাকবে, কারণ এখানে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক্সাম রয়েছে। তার পাশাপাশি তোমরা যদি ডাব্লিউবি টেটের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলেও সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং স্টাফ সিলেকশনের আন্ডারে যেগুলো সিএইচএসএস অথবা এমটিএস অথবা তোমাদের সিজিএল পরীক্ষা, সেগুলোর জন্য তোমাদের বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তার পাশাপাশি কিছুদিন পরে এখানে ডাব্লিউবিসিএস আমাদের এক্সাম রয়েছে, প্রিলি এক্সাম। তো সেখানেও তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বিভিন্নভাবে হেল্প করবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে এক্সাম রয়েছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের, সেই সমস্ত এক্সামেও এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্নভাবে হেল্প করে থাকবে। আর এই যে তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো এগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে এই যে দেখতে পাচ্ছ এডুডেলি একাডেমির যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে তোমরা এই নামে সার্চ করবে, করার পর এখানে তোমরা পেয়ে যাবে। তখন সেখানে তোমরা জয়েন বাটনে ক্লিক করে এখানে জয়েন করতে পারবে। আর আমাদের যে এডুডেলি ইউটিউব একাডেমির যে ইউটিউব চ্যানেল রয়েছে, তো এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে এখানে তোমাদের সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। এখানে প্রতিনিয়ত তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, জিকে, তারপর পাশাপাশি জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সমস্ত বিষয় তোমাদের ভিডিওগুলো এখানে তোমরা পেয়ে থাকবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলি তোমাদের পাওয়ার জন্য তোমরা এখানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো আমাদের আগের দিন আমরা ক্লাসে আমরা কিছু প্রবলেম এখানে সলভ করেছিলাম, এই প্রবলেমগুলি। তো তোমরা এই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আমি এর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আই বাটনেও তোমরা এখানে পেয়ে যেতে পারবে। তো এর পরের যে প্রবলেমটা সেখান থেকে আমরা শুরু করছি। তো এখান থেকে আমাদের কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট প্রবলেম হলো এটা। তো এখান থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। তো এখানে দেখো প্রথম কোশ্চেনটি, যে কোশ্চেনটি সেই কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে। কি বলা হয়েছে কোশ্চেনটা পড়ো ভালো করে। তোমরা যদি এখানে কোশ্চেন পড়ে যদি না বুঝতে পারো, তাহলে একটা কোশ্চেন তোমরা বারবার করে পড়বে, 2-3 বার পড়বে ধীরে ধীরে, ভেঙে ভেঙে। তাহলে অবশ্যই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হবে না এবং সহজে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো বলা হয়েছে একটি ক্লাসে 39 জন স্টুডেন্ট রয়েছে এবং তাদের গড় ওজন দেওয়া রয়েছে 23 কেজি করে, ঠিক আছে। এদের মধ্যে সীতা সবচেয়ে কি হয়েছে ভারী এবং টিনা হচ্ছে সবচেয়ে হালকা, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম একটা স্কুলে 39 জন স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেকের গড় বা অ্যাভারেজ বয়স আমাদের দেওয়া রয়েছে 23 কেজি করে, ঠিক আছে। এখন বলা হয়েছে সবচেয়ে ভারী কে। তাহলে এখানে ভারী হলো আমাদের সবচেয়ে হলো সীতা, ঠিক আছে। আর হালকা কে, হালকা হচ্ছে আমাদের টিনা, ঠিক আছে। তো এই দুইজনকে যদি বাদ দেই তাহলে বাকি থাকছে কতজন, আমাদের থাকছে 37 জন। তো এদের যে গড় যে ওজন সেটা আমাদের কোনো চেঞ্জ হবে না, মানে 23 কেজি করেই থাকবে, সেটা এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ। উভয়কে যদি শ্রেণী থেকে বাদ দেওয়া হয় তাহলে গড় একই থাকে, তাহলে গড়ের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তার মানে কি এই দুইজন যদি বাদ দেওয়া হয় তাহলে এদের কোনো গড়ে চেঞ্জ হচ্ছে না, মানে কি এই দুজনের মোট ওজন কত, এদের গড় ওজন 23 করেই থাকবে, তাহলে মোট ওজন কত হচ্ছে 46 কেজি, ঠিক আছে। এই দুজনের মোট ওজন হচ্ছে 46 কেজি। তারপর এখানে বলা হয়েছে টিনার সাথে সীতার। তো এখানে তোমাদের এইটুকু ভুল হয়েছে, এটা হবে সীতার সঙ্গে টিনার, এখানে সীতার সঙ্গে টিনার হবে। তো সীতার সঙ্গে টিনার ওজনের যে অনুপাত সেটা দেওয়া হয়েছে 15:8, ঠিক আছে। তাহলে এখানে সীতা ইস টু টিনা, এদের অনুপাত দেওয়া আছে কত 15:8, ঠিক আছে। তাহলে সীতার যে অংশ সেটা কত হচ্ছে, সীতার পার্ট কত হচ্ছে 15 এই দুটো প্লাস হয়ে যায়, তাহলে কত হচ্ছে 23 হয়ে যাচ্ছে। আর টিনার অংশ কত 8/23, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে কার ওজন চেয়েছে, টিনার ওজন চেয়েছে, তাহলে আমাদের টিনার পার্টটা শুধু দরকার, ঠিক আছে। তা টিনার পার্ট এটা। আর এদের দুজনের মোট ওজন কত 46 কেজি, তাহলে 46 কেজি সঙ্গে আমরা কি করব টিনার পার্টটাকে মাল্টিপ্লাই
করে দেব, ঠিক আছে, গুণ করে দেব। তাহলে এখানে 23 দিয়ে 46কে কাটবে 2 দিয়ে, তাহলে 8 দুগুণে আমাদের কত আসলো, 16 কেজি আসলো, ঠিক আছে। তাহলে টিনার ওজন কত হচ্ছে আমাদের, 16 কেজি। তাহলে বি হচ্ছে আমাদের রাইট অপশন, ঠিক আছে। এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ। বড় প্রবলেমটা তোমরা এখানে বলছে একটা পরিবার রয়েছে, সেই পরিবারে 2010 সালে 4 জন সদস্য ওজন দেওয়া রয়েছে, মানে সরি বয়স দেওয়া রয়েছে। একজনের x বছর, সেকেন্ড পার্সন এখানে x+12, তারপরে x+24 এবং x+36। এই 4 জনের বয়স এখানে দেওয়া রয়েছে। এরপরে বলা হয়েছে কয়েক বছর পরে কি হয়েছে সবচেয়ে বয়স্ক ব্যক্তি, সবচেয়ে বয়স্ক ব্যক্তি হচ্ছে এখানে x+36, ইনি কি হচ্ছে, মারা যায়। ফলে কি হয়, এদের গড় যে ওজন সেটা 3 বছর করে হ্রাস পায়, ঠিক আছে, গড় মানে বয়সটা কাদের, এই বাকি যে 3 জন থাকছে তাদের। এরপরে মৃত্যুর কত বছর পরে এই বাকি যে 3 জন থাকছে তাদের গড় বয়সটা আবার 2010 সালের মতো সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। সেই অ্যান্সারটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দুটো কন্ডিশন রয়েছে। তাহলে আমরা প্রথমে বের করে নিই 2010 সালে। 2010 সালে এখানে 4 জন সদস্য রয়েছে, কি কে, এবং প্রত্যেকের বয়স কত করে, x+12, এরপরে x+24 এবং x+36। তাহলে মোট বয়স কত হচ্ছে, তাহলে সবগুলো প্লাস করে দিব। তাহলে এখানে 4x হচ্ছে, প্লাস এখানে আসছে 72, এটা হচ্ছে আমাদের মোট বয়স। তাহলে অ্যাভারেজ যদি বের করতে চাই তাহলে কি করবো, 4 দিয়ে ভাগ করে দেবো, কারণ 4 জন পার্সন রয়েছে। 4 দিয়ে যদি এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিই তাহলে এখানে কি থাকবে, x থাকবে, আর এখানে 72কে 4 দিয়ে ভাগ করলে 18। তাহলে এটা হচ্ছে এখানে এদের অ্যাভারেজ বয়স, ঠিক আছে। কবে, এটা 2010 সালে। তাহলে 2010 সালের এদের অ্যাভারেজ বয়সটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে বলা হয়েছে যে কয়েক বছর পর, কত বছর পর সেটা আমরা জানি না। তাহলে 2010 সালের আমরা ধরলাম পি বছর পরে কি হয়েছে, লোকটা মারা গেছে, যে বয়স্ক ব্যক্তি কি হয়, মারা যায়, ঠিক আছে, বয়স্ক ব্যক্তিটা মারা যায়, ঠিক আছে। তাহলে বয়স্ক যদি ব্যক্তি মারা যায় তাহলে বাকি কে থাকছে, এই 3 জন থাকছে। তাহলে 3 জনের বয়স কত হচ্ছে, তাহলে 3x প্লাস 36, আর প্রত্যেকের বয়স এখানে পি পি করে বাড়ছে, তাহলে 3 জনের পি পি করে বাড়লে এখানে কত হচ্ছে, 3p হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এদের মোট বয়স। তাহলে এভারেজ যদি বের করতে চাই তাহলে কি করব, 3 দিয়ে এখানে ডিভাইড করে দেব, তাহলে কি পাবো, এদের এভারেজ এজ। আর এখানে বলা হয়েছে যে এভারেজ এজ যেটা সেটা কি হয়, 3 বছর হ্রাস পায়। তাহলে আগে 2010 সালে এদের এভারেজ এজ ছিল কত, x+18, তাহলে এখন কত হবে, 3 বছর কমে যাবে। তাহলে এটা হচ্ছে নিউ এদের অ্যাভারেজ এজ। তাহলে এটা যদি আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে যদি ভাগ করি তাহলে কি পাবো, x পাবো এখানে, কারণ 3 3 কেটে যাবে। এবার 3 দিয়ে যদি 36কে ভাগ করি কি পাবো, 12 পাবো। এবার এই 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, p থাকছে, সমান সমান আমাদের কি থাকছে, x প্লাস 15, 18 থেকে 3 মাইনাস করলে এখানে থাকছে 15। তাহলে দুদিকে দেখো x কেটে যাবে, তাহলে কি থাকলো আমাদের, p সমান সমান কি হচ্ছে, 15 মাইনাস 12, মানে 3 বছর, ঠিক আছে। তাহলে বয়স্ক লোকটা কবে মারা যাচ্ছে, 3 বছর পরে মারা যাচ্ছে, তাহলে পি এর মান পেয়ে গেলাম। এবার বলা হয়েছে যে লোকটার মৃত্যুর কত বছর পরে এদের অ্যাভারেজ এজটা আবার 2010 সালের মতো হবে। তাহলে আমরা লোকটার মৃত্যুর কত বছর পর সেটা আমরা পরে বের করব। তাহলে আমরা এখান থেকে ধরি যে 2010 সালের কত বছর পর, 2010 সালের কিউ বছর পরে, 2010 সালের কিউ বছর পর এদের এভারেজ এজটা আবার কি হবে, 2010 সালের মতো হয়ে যাবে, এভারেজ এজটা আবার 10 সালের মতো হয়ে যাবে, ঠিক আছে, কিউ বছর পর, কবেকার, 2010-এর। তাহলে এখানে আমরা 3 জন থাকবে, কারণ একজন মারা যাবে, তাহলে 3 জনের আমরা ধরছি। তাহলে 3 জনের এভারেজ এজটা তখন কি হবে, তাহলে দেখো এখানে 3x হচ্ছে 3 জনের, প্লাস কি হচ্ছে 36, আর 3 জনের এখানে কিউ কিউ করে বছর করে বাড়ছে, তাহলে প্রত্যেকের কিউ বছর করে বাড়লে এখানে 3 জনের কত হচ্ছে, 3q হয়ে যাচ্ছে, বা এখানে কত হচ্ছে, 3 জনের এভারেজ বয়স পেয়ে গেলাম। এই এভারেজ বয়সটা কি বলেছে, 2010 সালের সঙ্গে সমান হবে। তাহলে 2010 এর এভারেজ এজ কত ছিল,
এক্স প্লাস 18, তাহলে এটার সঙ্গে আমাদের সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা সমাধান করো, দেখো এখানে কিভাবে এক্স পাচ্ছ, এখানে কত পাচ্ছ 12 পাচ্ছ, এখানে 3 3 কেটে গেলে এখানে কিউ থাকছে, এখানে কি পাচ্ছ এক্স প্লাস 18। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স আর এক্স কি হলো কাটা গেল, তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 18 মাইনাস 12, মানে হচ্ছে আমাদের 6 বছর। ঠিক আছে, তাহলে কিউ এর মান আমরা পেয়ে গেলাম 6 বছর। তাহলে এখানে দেখো 2010-এর পর 6 বছর পর এদের এভারেজ এজটা আবার সমান হবে, এবং 2010-এর 3 বছর পর লোকটা মারা যায়, তাহলে লোকটা মারার কত বছর পরে এদের এভারেজ এজ সমান হবে, তাহলে 6 মাইনাস 3 কি হবে 6 মাইনাস 3, অর্থাৎ 3 বছর পর, লোকটা মারার 3 বছর পর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসছে 3 আসছে। এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটা দেখো তোমরা এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে বালা তার মোট দূরত্বের 1/3 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরবর্তী 1/3 দূরত্ব 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং শেষের 1/3 দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা করে গতিতে ভ্রমণ করে, তাহলে বালার গড় গতিবেগ কত। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা এরকম একটা প্রবলেম করেছিলাম, গড় গতিবেগের থিওরি কি, তাহলে গড় গতিবেগের থিওরি হচ্ছে আমাদের গড় গতিবেগ সমান সমান কি হয়, মোট দূরত্ব বাই কি হয় সময় হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা রাস্তা 3 ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, একটা রাস্তা 3টা পার্টে ভাগ হয়েছে। ঠিক আছে, এটা হলো প্রথমে 1/3 দূরত্ব, এটা হলো প্রথমে, তারপর সেকেন্ড 1/3 দূরত্ব, এবং এটা হলো লাস্ট 1/3 দূরত্ব। প্রত্যেকটা দূরত্বের জন্য গতিবেগ এখানে দেখো আলাদা আলাদা করে, তাই এখানে দেখো কি আছে 10 কিমি পার আওয়ার আছে, এখানে তোমাদের রয়েছে 20 কিমি পার আওয়ার, এখানে আছে তোমাদের 60 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত হচ্ছে 1/3 1/3 1/3 সব যোগ হয়ে যাবে, তাহলে আমরা গড় গতিবেগ একবারে বের করে নিই। তাহলে গড় গতিবেগ সমান সমান কি আসছে দেখো, মোট দূরত্ব কত 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। এবার নিচে কি সময় করতে হবে, তো সময় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময়। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় আমরা বের করে নেবো। তো সময় সমান সমান কি হয়, আমরা এটা জানি, সময় সমান সমান কি হয় আমাদের দূরত্ব বাই কি হয় গতিবেগ, সমান 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 কি হয় দূরত্ব বাই গতিবেগ, এটা থিওরি আমাদের। তাহলে প্রথমে এখানে দেখো 1/3 দূরত্ব যাচ্ছে, ঠিক আছে, গতিবেগ কত 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1/3 বাই 10 কিলোমিটার হবে, তাহলে এটাকে যদি ভাঙাই আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো 10টা এখানে চলে আসবে। ঠিক আছে, তোমরা এটা করে দেখবে 1/3 বাই 10, এটাকে যদি ভাঙাও তোমরা কি পাবে 1/3, এটা মানে কি ডিভাইড বাই 10। ঠিক আছে, তার মানে কি 1/3, এই ডিভাইডটাকে আমরা কি করি মাল্টিপ্লাই করে নিই, দিয়ে কি হয় এটা 10টা উল্টে যায়, তাহলে আমাদের কি আসলো দেখো উপরে 1 ইন্টু 1 1, আর নিচে 3 ইন্টু 10 3 ইন্টু 10 আমাদের চলে এসছে। ঠিক আছে, এইভাবেই এই ক্যালকুলেশনটা হয়ে থাকে। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো 1 3/20 প্লাস 1 এখানে 3/60, এই হলো আমাদের টোটাল টাইম, আর এর উপরটা টোটাল দূরত্ব আর নিচেরটা টোটাল টাইম। তাহলে এটা যদি সিম্পলিফাই করো উপরেরটা দেখো সবগুলো প্লাস করে এখানে কি পাবে 1 পাবে, কত পাবে 1 পাচ্ছ, আর নিচে কত আসে দেখো 1/30 প্লাস 1/60, এখানে আসে প্লাস 1/180। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা, আমি একবারে করে দিচ্ছি, তোমরা এখানে কি করবে এই তিনটার
এলসিএম করতে হয়, করার পরে যোগ করতে হয়। তো যোগ করার পর দেখবে এলসিএম এদের আসবে 180, সেটাও কি হবে, উপরে চলে আসবে। ঠিক আছে, সিম্পলিফাই করলে। আর নিচে এখানে তোমাদের আসছে দেখো 6 আসবে, এখানে আসবে তোমাদের 3 আসবে, আর এখানে আসবে তোমাদের 1 আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের কত আসছে উপরে 180, আর নিচে কত আসছে 10। তাহলে 0 আর 0 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো তোমরা এখানে কি বলা হয়েছে, 4জন পার্সন রয়েছে, অরুণ, বালা এবং চিত্রা, এদের মধ্যে 3জন করে ভাগ করা হয়েছে। এদের গড় যে আয় প্রতি মাসে সেটা হচ্ছে 12,000 টাকা করে। অন্যদিকে বালা, চিত্রা এবং ডেভিডের গড় আয় বলা হয়েছে প্রতি মাসে 15,000 টাকা করে। ঠিক আছে, তার পাশাপাশি এখানে ডেভিডের যে গড় বেতন সেটা কি হয়েছে, অরুণের তুলনায় এখানে দ্বিগুণ বলা হয়েছে। তাহলে বালা এবং চিত্রার গড় বেতন কত সেটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, তা আমরা এই পার্টটা আগে লিখবো, কারণ এটা 15,000টা বেশি আছে। তাহলে এখানে কি বলেছে, বালা, চিত্রা এবং কি ডেভিড, এদের গড় বেতন বলা হয়েছে 15,000 টাকা করে। ঠিক আছে, 15,000 টাকা করে গড় বেতন। তাহলে মোট বেতন কত হচ্ছে, 3জন আছে মানে 3 দিয়ে গুণ করে দিতে হবে। আর অন্যদিকে এখানে দেখো অরুণ, বালা এবং চিত্রা, এদের গড় বেতন কত রয়েছে, 12,000 টাকা করে রয়েছে। তাহলে 3জনের মোট কত হবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। এবার এই দুটোকে যদি তোমরা এখানে মাইনাস করো তাহলে কি পাবে দেখো, এখানে বি বি আমাদের কেটে যাবে, আর সি সি আমাদের কেটে যাচ্ছে, এখানে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো, ডি আগে পাবো, তাহলে এখানে আসবে ডি মাইনাস এ আসবে। ঠিক আছে, তাহলে এখানে 15,000 ইন্টু 3 মাইনাস 12,000 ইন্টু 3 আসবে। তাহলে 3 তোমার কমন থাকছে, কমন নিলাম, আর এই 15,000 থেকে 12,000 মাইনাস করলে পাচ্ছ এখানে তোমাদের 3,000। ঠিক আছে, তার মানে হচ্ছে ডি মাইনাস এ সমান সমান হয়ে যাচ্ছে তোমাদের এখানে 9,000 টাকা। ঠিক আছে, আবার এখানে কি বলা হয়েছে, ডেবিটের গড় বেতন অরুণের তুলনায় দ্বিগুণ। তাহলে ডেবিটের গড় বেতন কি বলা হয়েছে, অরুণের তুলনায় দ্বিগুণ। তাহলে ডি ইকুয়াল টু কি 2a হচ্ছে। তাহলে ডি এর জায়গাতে আমরা 2a যদি বসাই, তাহলে 2a মাইনাস এ সমান সমান 9,000। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ সমান সমান তাহলে কত আসছে, মাইনাস করলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে অরুণের আমরা বেতন পেয়ে গেলাম, অরুণের বেতন আমাদের কত, 9,000 টাকা করে। ঠিক আছে, তাহলে এখানে কার কার চেয়েছে, বালা এবং চিত্রা। তাহলে বালা এবং চিত্রা এখানে কোথায় আছে, এখানে আছে। ঠিক আছে, কারণ অরুণ এখানে আছে। তাহলে আমরা এই সম্পর্কটা যদি নেই, তাহলে এখানে কি লিখতে পারি, যে এ প্রত্যেকের 3জনের মোট ইনকাম কত, 36,000 হচ্ছে, আর অরুণের 9,000। তাহলে বালা আর চিত্রার কি হচ্ছে, তাহলে বি প্লাস সি সমান সমান কত হচ্ছে এখানে, 36,000 মাইনাস 9,000। তাহলে এদের দুজনের ইনকাম, মোট ইনকাম যেটা হচ্ছে 27,000 টাকা হচ্ছে, মাইনাস করলে পাচ্ছ 27,000 টাকা। ঠিক আছে, তাহলে এভারেজ কত হচ্ছে, তাহলে এভারেজ হয়ে যাবে তোমাদের 2 দিয়ে এটা ভাগ করতে, কারণ 2জন আছে, 27,000 বাই 2, এটা যদি কাটো তাহলে তোমরা কি পাবে, 13,500 টাকা পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 13,500। এরপরে এখানে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো কি বলা হয়েছে। এখানে এখানে রবি, মিস্টার রবি একজন পরিবারে রয়েছে, সেই পরিবারে মাসিক ব্যয় দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, প্রথম 3 মাসের গড় মাসিক ব্যয় দেওয়া রয়েছে এত টাকা, এবং নেক্সট 3 মাসের গড় মাসিক ব্যয় দেওয়া আছে এত টাকা, এবং শেষ 3 মাসের জন্য এত টাকা। এবং এই ব্যয় বাদে 9 মাস হচ্ছে, তো 9 মাসে কিছু টাকা সেখানে সঞ্চয় হয়েছে, কত টাকা, এত টাকা। তাহলে বলেছে 9 মাসের জন্য পরিবারের মাসিক যে ইনকাম সেটা কত, গড় ইনকাম। ঠিক আছে, তার মানে প্রথম 3 মাস আমরা ধরে নিই, তাহলে প্রথম 3 মাসের গড় ব্যয় কত হচ্ছে, 2,750 টাকা করে পার মান্থ। তাহলে 3 মাসের টোটাল কত হবে, এটা আসবে। তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তাহলে কত পাচ্ছ এখানে দেখো,
এটা আসছে। এরপর নেক্সট 3 মাসের কত 2940 টাকা। তাহলে 3 মাসের মোট কত হচ্ছে 3 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গুণ করো, তাহলে গুণ করলে তোমরা পাচ্ছ এখানে এই টাকাটা, ঠিক আছে। এরপরে নেক্সট যে 3 মাস সেটা দেখো এখানে কত আছে, প্রতি মাসে এখানে 3150 করে। তাহলে 3 মাসের জন্য কত পাবে তোমরা 9450 টাকা। তাহলে টোটাল 9 মাসে এখানে গড় মানে মোট ব্যয় কত হচ্ছে সবগুলো যোগ করে দাও। তাহলে যোগ করলে পাচ্ছি এখানে 0, 12 2 হাতে হলো 1, 15 5 হাতে হলো 1, এখানে আসছে তোমাদের 26,000। তাহলে 26,520 টাকা হচ্ছে এর 3 মাসের টোটাল 9 মাসের মোট ব্যয়, ঠিক আছে। আবার 9 মাসের জন্য মোট এখানে কিছু সঞ্চয় করেছে, তো সঞ্চয় কত আছে, তাহলে এটাও প্লাস করে দিব, তাহলে ইনকামটা পেয়ে যাব 9 মাসের, ঠিক আছে। তার 9 মাসে ইনকাম কত হচ্ছে 0 0 5, এখানে তোমাদের চলে আসে 1, এখানে আসে 31,500 টাকা 9 মাসের মোট ইনকাম, ঠিক আছে। এটা 9 মাসের মোট ইনকাম এটা, ঠিক আছে। তাই এক মাসের মানে এভারেজ বের করতে বলেছে গড়, তাহলে এক মাসের ইনকাম কত হবে, তাহলে এক মাসের ইনকাম হবে, ইনকাম কত হচ্ছে, এটাকে 9 দিয়ে কি হবে ডিভাইড হয়ে যাবে। তাহলে 9 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত পাবো 31500/9, ঠিক আছে। তাহলে 9 দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে কত 3 9 27, 4 5 9 45, তাহলে 3500 টাকা, কত 3500 টাকা। এটা হচ্ছে তার পার মান্থ বা এভারেজ যেটা ইনকাম সেটা হচ্ছে 3500 টাকা, ঠিক আছে। এরপরে নেক্সট প্রবলেমটা দেখো, এখানে বলা হচ্ছে একটি ক্লাসে 75 জন ছাত্র রয়েছে, ঠিক আছে। একটা ক্লাসে 75 জন ছাত্র রয়েছে এবং তাদের বার্ষিক যে পরীক্ষা হয়েছে সেই বার্ষিক পরীক্ষায় 75 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে এখানে 35 করে, ঠিক আছে। এরপরে কি হয়েছে, কিছু পরীক্ষার্থী এখানে পাস করেছে এবং কিছু পরীক্ষার্থী ফেল করেছে। যারা পাস করেছে তাদের গড় নাম্বার হচ্ছে 55 এবং যারা ফেল করেছে তাদের গড় নাম্বার এখানে 30। তাহলে এখানে ফেল পরীক্ষার্থীর বা শিক্ষার্থীর সংখ্যা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমরা এখানে মিক্সচার বা অ্যালিগেশনের যে প্রবলেম সেইভাবে এখানে করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দু ধরনের জিনিস আছে, একটা হলো পাস, আরেকটা হচ্ছে ফেল। তা আমি আজকে এটা মিক্সচার বা অ্যালিগেশন নিয়মই করছি, তো তোমাদের এটা যদি প্রবলেম হয় তাহলে মিক্সচার বা অ্যালিগেশনে যখন প্রবলেম আমরা করব তখন জিনিসটা ভালো করে বুঝিয়ে দেব। তাহলে পাস এবং ফেল দেখো, পাস এখানে পাস মার্ক কত, এভারেজ নাম্বার কত 55, পাসের এভারেজ নাম্বার হচ্ছে এখানে 55 আর ফেলের এভারেজ নাম্বার হচ্ছে এখানে 30। তাহলে টোটাল যে স্টুডেন্ট হচ্ছে তাদের এভারেজ নাম্বার কত এখানে 35, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে নাম্বারটা এটা মিডিল, এই দুটোর মাঝখানে কোথাও একটা থাকছে, তাহলে এরকম থাকলে এই কন্ডিশন যদি ফলো করে তাহলে এটা অ্যালিগেশন বা মিক্সচারের যে অ্যালিগেশন রুলস সেটা এখানে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তাহলে কি করবো এখানে মাইনাস করব, তাহলে এই দুটো সংখ্যা যদি মাইনাস করি তাহলে কত পাবো 20 পাবো। যে 20 যেটা পেলাম সেটা কোথায় লিখতে হবে, এইখানে লিখতে হবে, ঠিক আছে, অপোজিট ডাইরেকশনে। এই দুটো যদি মাইনাস করি তাহলে কত পাবো 5 পাবো, তাহলে 5টা কোথায় লিখতে হবে এইখানে। তাহলে এই দুটো যে নাম্বার পেলাম এই দুটো রেশিও বের করব, তাহলে এই দুটো রেশিও কত হচ্ছে 1:4, ঠিক আছে। তার মানে এটা হলো স্টুডেন্ট রেশিও, এটা আমরা কি পেলাম স্টুডেন্ট রেশিও। পাস করেছে এক অংশ আর ফেল করেছে মানে 4, ঠিক আছে। তাহলে এদের পার্ট যদি বের করি তাহলে পার্ট কি পাবো, তা পাসের পার্ট হচ্ছে 4 + 1 মানে 5 আর ফেলের পার্ট হচ্ছে 4 + 4/5, ঠিক আছে। তাহলে আমার এই নাম্বারটা বের করতে বলেছে, তার টোটাল স্টুডেন্ট নাম্বার কত এখানে 75 জন। তাহলে 75 জনের কত 4-এর 5 অংশ, তো কত হচ্ছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসছে এখানে 15 আসছে। তাহলে 4-15 60 জন। তাহলে আমাদের এখানে ফেল করেছে কতজন 60 জন ফেল করেছে। তাহলে পাস যদি বলে তাহলে পাস করেছে কতজন, পাস করবে 15 জন, ঠিক আছে।
75 থেকে 60 মাইনাস করলে 15 জন আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটাই দেখো এখানে কি বলেছে। বলেছে রবির পরিবারে 10 জন পুরুষ রয়েছে এবং কয়েকটি মহিলা রয়েছে, কয়েকজন রয়েছে সেটা বলা নাই, এবং এদের মাসিক খরচ এখানে দেখো প্রতি মানে গড় যেটা সেটা 8 কেজি করে, আর পুরুষদের মাসিক খরচ এখানে 10 কেজি করে গড় এবং মেয়েদের ক্ষেত্রে 6 কেজি করে। তাহলে মহিলার সংখ্যা কত? তাহলে এটাও দেখো সেম প্রবলেম দেওয়া রয়েছে। এই যে সবার যেটা গড় সেটা দেখো 10 আর 6 এর মাঝে কোথাও রয়েছে, ঠিক আছে 8। তাহলে আমরা অ্যালিগেশন এটাও ইউজ করতে পারি। তাহলে আমরা যদি বলি পুরুষ আর এখানে যদি লিখি মহিলা, তাহলে পুরুষ কত কেজি করে এভারেজ খায়? 10 কেজি করে, আর মহিলা এভারেজ 6 কেজি করে, আর টোটাল ফ্যামিলির এভারেজ কত? 8। তাহলে এই দুটো মাইনাস করলে আমাদের কত আসছে? 2 আসছে, আর এই দুটো মাইনাস করলে আমাদের এখানে 2 আসছে। তাহলে এই দুটো রেশিও কত? দেখো 1:1, ঠিক আছে। তার মানে কি পুরুষ যতগুলো রয়েছে মহিলাও ততগুলো রয়েছে। তাহলে পুরুষ কতজন রয়েছে? এখানে 10 জন রয়েছে। তাহলে মহিলা কতজন থাকবে? তাহলে মহিলাও থাকবে এখানে 10 জন থাকবে, ঠিক আছে, কারণ সেম 1:1। তাহলে মহিলার সংখ্যা এখানে হচ্ছে আমাদের 10। এরপরে দেখো নেক্সট যে প্রবলেমটা সেটা এখানে কি বলা হয়েছে, 7টি সংখ্যার গড় বলা হয়েছে 18। 7টা সংখ্যা রয়েছে, সেই 7টি সংখ্যার গড় 18। এর মধ্যে একটা সংখ্যা রয়েছে সেটা হলো 17। সেই 17কে যদি বাদ দিয়ে আমরা 31 লিখি, ঠিক আছে, তাহলে তাদের গড় কত হচ্ছে? দেখো 7টা সংখ্যা রয়েছে, এদের গড় হলো কত করে? 18 করে। তার মানে কি প্রত্যেকটা সংখ্যা 18 করে ভ্যালু নিচ্ছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা সংখ্যা রয়েছে 17, সেই 17কে যদি আমরা বাদ দিই তাহলে 17 যে সংখ্যাটা তার ভ্যালু এখানে 18 এভারেজ ভ্যালু, বাট আমাদের মানে অরিজিনাল সংখ্যা আমাদের 17, বাট এভারেজ ভ্যালু আমাদের 18। তাহলে একে যদি বাদ দিই তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? আমাদের 1 বেরোচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমাদের কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে। আর 17 জায়গায় যদি আমরা এখানে 31কে ঢুকিয়ে দিই, ঠিক আছে, 31কে যদি এখানে ঢুকাই আর একে যদি এখানে বের করে দিচ্ছি, তাহলে 31কে যদি ঢুকাই তাহলে দেখো 18 তো এর এভারেজ ভ্যালু নিচ্ছে, তাহলে বাড়তি কত থাকছে? বাড়তি তোমাদের থাকছে 31 মাইনাস 18। 31 মাইনাস 18 মানে কত হচ্ছে তোমাদের এখানে? বলো কত হচ্ছে? 13 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা 13 পেলাম, আর এখানে 1 ছিল আমাদের, ঠিক আছে। তার টোটাল কত বাড়লো? 13 প্লাস 1 মানে আমাদের টোটাল 14 বাড়লো, ঠিক আছে। টোটাল 14 বাড়লো। কজন? 7 জনই থাকছে, কারণ একজন বেরিয়ে গিয়ে আরেকজন ঢুকলো, মানে 7 জনই থাকছে। তাহলে এই 14টা কি হবে? 7 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে 2 করে পাবে, ঠিক আছে। আর আগে যে কত ছিল? 18 ছিল। তা 18 ছিল আর 2 করে পেলো, তাহলে কত হয়ে গেল এখানে? 20 করে হয়ে গেল। তাহলে প্রত্যেকের এভারেজ যে সংখ্যা সেটার মান হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। এরপরের যে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো এখানে কি বলেছে। 10টি আইটেম রয়েছে, এদের গড় 80, ঠিক আছে। কিন্তু গণনা করার সময় আইটেমগুলির মধ্যে একটি ভুল করে হয়েছিল, সেখানে আমরা কি করেছিলাম? সেখানে 50 হওয়ার কথা ছিল, বাট আমরা কত ধরেছিলাম? 60 ধরেছিলাম, ঠিক আছে। তাহলে 10টা আইটেম আছে, এই 10টা আইটেমের এভারেজ কত? এখানে 80, ঠিক আছে, এভারেজ। তো প্রত্যেকটা সংখ্যা এখানে 80 করেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এদের মধ্যে একটা সংখ্যা 50 হওয়ার কথা ছিল, বাট আমরা কত ধরেছিলাম? 60 ধরেছিলাম। তাহলে কত বেশি ধরেছিলাম? 10 বেশি ধরেছিলাম। তাহলে 60কে যদি বাদ দিয়ে আমরা অরিজিনাল 50 লিখতাম তাহলে কি হতো? 10 কম হতো। তাহলে 10 যদি কম হতো তাহলে এই নাম্বারটা কি প্রত্যেকের মধ্যেই কম হয়ে যেত। তাহলে প্রত্যেকের মধ্যে কম হলে প্রত্যেকের কত করে কম হতো? 10/10 মানে 1 করে কম হতো। তাহলে আগে কত ছিল? 80 ছিল, 1 করে কমলে কত হতো? 79। তাহলে এটা হতো আমাদের নিউ অ্যাভারেজ বা অরিজিনাল অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। তো অ্যাভারেজের মোটামুটি আমরা বেশ অনেকগুলো এখানে 20 কোশ্চেনটা আমরা সলভ করলাম। তো এরপরে আরো যদি কিছু কোশ্চেন পাই তো সেগুলো আমি সলভ করাবো। তো তোমরা যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে আমার বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন ধরনের
স্টাডি মেটেরিয়াল রিলেটেড ভিডিও নিয়ে আসবো এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।